ইরানের মধ্যে যে শক্তি সামর্থ্য আছে, আমরা মুসলমান যেটাকে হারিয়ে ফেলছিলাম আমাদের শিক্ষা বুদ্ধি জ্ঞান, আর সেটা আবার নতুন করে একটা সভ্য জাতি ইরান শুরু করেছে। আমরা মনে করি আমরা আমাদের পিছনের দিক ফেলে যখন সভ্যতার জ্ঞান থেকে আমরা সরে আসছিলাম, আমরা পরাজিত হয়েছিলাম। আবার নতুন করে শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধিতে যখন অগ্রসর হইল ইরান, আমরা দেখতেছি ইরানের দ্বারা বা মুসলিম বিশ্ব আবার চাঙ্গা হয়ে যাবে। আমরা অতটা আবেগপ্রবণ কথাও শুনবো না এবং অবাস্তব কথা শুনবো না। সিনাত স্যার যতটুকু বললেন, আমি মনে করি ইরান অচিরেই একটা সম্ভাবনার ময়ে যাবে এবং তারা যুদ্ধে জয়ী হবে। আমাদের কিছু ওই যে মুসলমান আছে শিয়া সুন্নির ভেদাভেদ নিয়ে যে ইরানের বিপক্ষে নিন্দা জানায়, তারা কেমন মুসলমান, তারা কেমন শিয়া সুন্নি, এই ভেদাভেদ গুলো আমরা কিছু। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ফরাজ স্যার অবশ্যই সম্মানিত ব্যক্তি হবেন, কারণ আমরা প্র্যাকটিক্যাল কথাগুলো যদি এখানে আলোচনা করি, আমাদের দেশের জনগণের আবেগ কোথায় যাবে? আমরা যেহেতু ধর্মকে লালন পালন করি আর বিশ্বাস করি, আর ইরান তো আমাদের মুসলিম ভাই, তাদের উপর আমাদের আন্তরিকতা থাকবে, ভালোবাসা থাকবে। আর ভালোবাসা থেকে যদি সবসময় আমরা প্র্যাকটিক্যাল কথাগুলো চায়ের দোকানের মতো শুনি, তো এখানে কথা শুনে আমাদের লাভটা কি? আমরা আপনাদের কাছ থেকে হতাশার কথা শুনবো না, আলোর কথা শুনবো। আর আলোর প্রেক্ষাপটে বলতে চাই, 17 লক্ষ বর্গ মাইলের দেশ একটা ইরান, 4,000 বছরের সভ্যতার জাতি একটা ইরান, যাকে কেউ পরাজিত করতে পারেনি। শুধু ওমর রাদিয়াল্লাহুর সময় তারা পরাজিত হয়েছিল এবং তারা মুসলিম হয়েছিল। কাজেই ইরানের মধ্যে যে শক্তি সামর্থ্য আছে, আমরা মুসলমান যেটাকে হারিয়ে ফেলছিলাম আমাদের শিক্ষা বুদ্ধি জ্ঞান, আর সেটা আবার নতুন করে একটা সভ্য জাতি ইরান শুরু করেছে। আমরা মনে করি আমরা আমাদের পিছনের দিক ফেলে যখন সভ্যতার জ্ঞান থেকে আমরা সরে আসছিলাম, আমরা পরাজিত হয়েছিলাম। আবার নতুন করে শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধিতে যখন অগ্রসর হইল ইরান, আমরা দেখতেছি ইরানের দ্বারা বা মুসলিম বিশ্ব আবার চাঙ্গা হয়ে যাবে। আমরা অতটা আবেগপ্রবণ কথাও শুনবো না এবং অবাস্তব কথা শুনবো না। সিনাত স্যার যতটুকু বললেন, আমি মনে করি ইরান অচিরেই একটা সম্ভাবনার ময়ে যাবে এবং তারা যুদ্ধে জয়ী হবে। কারণ এটা মনে করি যে চতুর্দিকে একটা পাহাড় বিস্তৃত দেশ, এবং সেখানে যদি আপনি একটু হিসাব নিকাশ করেন, চেইন অফ কমান্ড ভেঙে গেছে তো কে হয়েছে? সবাই এখন দেশপ্রেমিকে উজ্জীবিত হয়ে তারা যুদ্ধ করতেছে, তারা মরণপণ যুদ্ধ করছে, ডু অ্যান্ড ডাই যুদ্ধ করতেছে। এখান থেকে বোঝা যায় তারা জিতবে। এবং যদি আশেপাশের দেশগুলোকে একটু লক্ষ্য করেন, দেখবেন যে আজকে সৌদি আরবের মতো দেশও তাদের জনগণ ইরানের পক্ষ হয়ে আহ সালমানকে অনুরোধ জানাচ্ছে যে আপনি ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করেন, এবং মধ্যপ্রাচ্যের সকল জনগণ আস্তে আস্তে ইরানের পক্ষ অবলম্বন করবে। সেখান থেকে যুক্তরাষ্ট্র পালাতে দিশা পারবে না। কাজেই আপনি যেহেতু একজন বিজ্ঞ মানুষ, আপনি সবসময় আমাদের আশার কথা শোনাবেন, ইনশাল্লাহ ইরান জিতবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। জি, ধন্যবাদ। কবির। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির ভাই আমাকে যুক্ত করার জন্য, এবং এখানে অতিথিবৃন্দ সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আমি জনাব ফরহাদ স্যারকে সালাম দিতে চাই, এবং আজকে ওনার কথা শুনে মনে একটু হলেও শান্তি পেলাম। যেমন আমরা এই ইরানের পক্ষ বা ইরানের কখনো পরাজয় চাই না, কিন্তু আমাদের কিছু ওই যে মুসলমান আছে শিয়া সুন্নির ভেদাভেদ নিয়ে যে ইরানের বিপক্ষে নিন্দা জানায়, তারা কেমন মুসলমান, তারা কেমন শিয়া সুন্নি, এই ভেদাভেদ গুলো আমরা কিছু বুঝি না। আর যারা এই মুসলমান দেশ হইয়া এই এই আমেরিকার এবং নেতানিয়ার গাঠি নিয়ে বসে আছে, সেখান থেকে যদি আমাকে ডিল মারে, আমি অবশ্যই তো সেখানে ডিল মারার চেষ্টা করবো। এইখানে আবার বাংলাদেশের কিছু মুসলমান আছে, আবার অন্যান্য দেশের কিছু মুসলমান আছে যে এটা ঠিক না, এটা ঠিক না। এই গরু খারা মুসলমানরা, তারা তাদের এই মতামতের কি আপনার মনে কি হয়, তারা কি ঠিক বলছে এগুলা নাকি? আমি এতটুকুই আজকে। সবাইকে সালাম এবং মহিন বল। ভাই আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, ধন্যবাদ। আসলে আমি প্রশ্ন করতে চাচ্ছি, হ্যাঁ আমি প্রশ্ন করতে চাচ্ছি যেটা, যে সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, আরব আমিরাত, প্রত্যেকটা দেশে ইউএস বেজ আছে, ইউএস মিলিটারি বেজ আছে। এটা সেই সব দেশের সার্বভৌমত্বের জন্য কি হুমকি না? আমরা আমাদের সাবেক প্রধানমন্ত্রী আগে বলতো মানবতার মা, এখন তো আমরা বলি খুনে মানে মুনাফিকের মা। সেও তো বলেছে যে এই আমি তো ক্ষমতায় খুব আরামে থাকতে পারতাম, সেন্ট মার্টিনে শুধু আমেরিকা একটা ঘাঁটি দিতে পারলেই হতো। আবার আমরা দেখলাম যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় মার্কিন বাহিনীরা এসে আমাদের সেনাবাহিনী নৌবাহিনীর সাথে মুরিটিন গানের সাথে কি সুন্দর নাচানাচি
আচ্ছা, ডিসকানেক্ট হয়ে গেছেন। ইশতিয়াক আহমেদ বলেন। আসসালামু আলাইকুম। সবাইকে অভিবাদন। আমি শুধু ফরহাদ মাজার স্যারকে একটা প্রশ্ন করব স্যার। স্যার একেবারে এক্স্যাক্টলি টু দ্য পয়েন্টে স্যার একটা মাই অ্যাপোলজি ফরহাদ হোসেন স্যার। সরি স্যার। স্যার আপনার ফেস খুব পপুলার, কিন্তু স্যার নামটা একটু ভুলে গেছে, এক্সকিউজ মি স্যার। একেবারে টু দ্য পয়েন্টে উত্তর দিবেন স্যার। ডাজ ইরান হ্যাভ নিউকস অর নট? কারণ 60% এনরিচড ইউরেনিয়ামে 11টা নিউক্লিয়ার ওয়ারহেড বানানো সম্ভব। এখন আইএইএ বলছে যে তারা নিউক্লিয়ার ওয়ারহেড বানানোর মতো কোনো সিমটম পায়নি। এখন আজকে আবার ভূমিকম্প হলো, বা প্রায়শই বিভিন্ন ধরনের ভূমিকম্প হয় স্যার। এখন আপনি কি মনে করেন ইরানের কি আসলে নিউক্লিয়ার আছে নাকি নাই? আর আপনার কি মনে হয় যে রাশিয়া এই জায়গায় ডাবল গেম খেলতেছে না? কারণ রাশিয়া 20 লক্ষ রুশ ভাষাভাষী ইহুদি ইসরায়েলে বসবাস করে। সুতরাং রাশিয়া এজ এ খ্রিস্টান কান্ট্রি আলটিমেটলি কখনোই চাবে না মুসলিমদের একটা পরমাণু শক্তি বাড়ুক। তো সেই হিসাবে রাশিয়ার যে ইঞ্জিনিয়ার আছে তারাও কি স্যাবোটার কিনা? স্যার আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি প্রশ্নটার উত্তর দিব। প্রশ্নটার উত্তর দিই জরুরি, আচ্ছা, তাহলে ভুলে যাব। দিয়ে দেন, তারপর আমি চিন্তা করি স্যার। বলেন। হ্যাঁ, আমি শিক্ষিত প্রশ্নটার বলবেন। উত্তর দিচ্ছি। প্রথমে একটা জরুরি প্রশ্ন উনি করলেন যে রাশিয়াতে অনেক ইহুদি বসবাস করে, তবে এটাও জানতে হবে অনেক ইহুদি বেঞ্জামিন নেতানিয়াহুকে সমর্থন করে না, তারা ইহুদি হওয়া সত্ত্বেও। রাশিয়াতে আমি যতটুকুন জানি রাশিয়াতে বসবাসকারী ইহুদিরা মানে অধিকাংশ বেশিরভাগ নেতানিয়াহুর এই পলিসিকে তারা ইয়ে করে না, সাপোর্ট করে না। সুতরাং এই দিক থেকে পুতিন গভর্নমেন্টের কোনো সমস্যা নাই। যদি রাশিয়া চায় ইজিলি ইরানকে হেল্প করতে পারে, এলো এক। আরেকটা হলো যুদ্ধ মানে অ্যাটম বোমা। অ্যাটম বোমা ধরলাম আমি ইরানের কাছে বোমা নাই। এখন টেকনোলজিটা 2000 এখন একবিংশ শতাব্দীতে 2026 এসে টেকনোলজি এত পর্যায়ে গেছে যে একটি রাষ্ট্রের যদি 60% ইউরেনিয়াম থাকে তার পক্ষে নিউক্লিয়ার বাকিটা আর 10% বা 15% কাভার দিয়ে 2-4টা বোমা বানানো যে খুব কঠিন কাজ, এটা আমি মনে করি না। অনেক পরমাণু বিশেষজ্ঞ এটা নিয়ে খুব বেশি কথা বলেন। আর আজকাল যে পরমাণু যে পাচার হয়ে যায় না, এটারই গ্যারান্টি কি? বোমা পরমাণু যদি পাচার হতে পারে তাহলে একটা অ্যাটমিক বোম তো ছোট্ট, এটা তো যে কোনো ক্যারিয়ারে ইজিলি এটা এক দেশ থেকে আরেক দেশে নিতে পারে। আমেরিকা চেক করবে? এটা যে রাশিয়া যদি দিয়ে দেয় একটা চেক করবে? চায়না যদি 2-4টা বোমা ক্যারি করে প্লেনে এনে দিয়ে যায় যে চার্জ করে দাও, এটা কি চেক করবে কেউ? নাকি এটা বার্স্ট হচ্ছে যে এটা রে ধরা পড়বে? নো, নট এট অল। এগুলো স্টুপিডিটি, স্টুপিডের মতো কথাবার্তা। আর একটা পাগলা আছে কোরিয়া, উত্তর কোরিয়ার, এটা যে কোনো সময় একটা ঘটাই দিতে পারে। সোভিয়েত ইউনিয়ন যখন কলাপসড করে তখন কিন্তু ইউক্রেন ছিল হেডকোয়ার্টার অফ দ্য নিউক্লিয়ার পাওয়ার অফ সোভিয়েত ইউনিয়ন, এবং কলাপস করার পর এটা ডিসেন্ট্রালাইজড হয়েছে, হওয়ার ফলে বিভিন্ন দেশে এটা ছড়িয়ে গেছে। এত বোকা স্বর্গে বসবাস করছে মানুষ যে এটা আকারে কখন নিউক্লিয়ার পাওয়ার হবে। খেলা তো হবে শেষে। যদি ইরানকে সাংঘাতিক ভাবে র্যাকলেসলি অ্যাটাক করে বসে, ইরান যে কিভাবে রিটালিয়েটিং অ্যাটাকে যাবে এটা কিন্তু কল্পনাতীত, আমি চিন্তাও করতে পারছি না। সুতরাং আল্লাহ কাছে দোয়া করি যেন এই যুদ্ধ এসকেলেটিং না হয়, ট্রাম্পের যেন সুমতি হয়, অথবা ট্রাম্পকে যেন হোয়াইট হাউস থেকে টেনে আমেরিকান নাগরিকরা নামিয়ে দেয়। এছাড়া উপায় নাই। যে মহাযুদ্ধের ধামামা বেজে উঠছে, এবং এখনকার যুদ্ধটা এটা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মতো হবে না, থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে ভয়ানক। এবং এইটাও মণিশঙ্কর আয়ার বলছে যে ওয়ার্ল্ড ইজ টার্নিং টু দ্য থার্ড ওয়ার্ল্ড ওয়ার, ইট ইজ ভেরি রিস্কি। তো আমেরিকান responsible citizens, senates and congressmen should take the strong initiative against the decision of Donald Trump.